ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে সীমাহীন বিশৃঙ্খলা, ৫% ভ্যাট প্রত্যাহারের মেয়াদ বাড়ালো ট্যারিফ কমিশন। ফরিদপুরের কানাইপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে ১৪ জন নিহত, ঢাকায় ফেরা হলো না একই পরিবারের ৪ সদস্যের। দাবদাহে পড়ছে দেশ, তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, ২০ এপ্রিলের পর তাপমাত্রা ৪২ ডিগ্রি পেরোবে বলছে আবহাওয়া অফিস। উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে মন্ত্রী এমপিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, ব্রিফিংয়ে সতর্ক করলেন ওবায়দুল কাদের। এবং শ্রম আইনের মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ালো, একজন অপরাধীর বিচার হচ্ছে বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। ৫% ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উৎপাদক সমিতি। বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা, ৫ লিটার বোতল ৮৪৫ টাকা এবং খোলা পাম অয়েল ১৩২ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয় সরকার। এর মেয়াদ কয়েক দফা বাড়ালেও ১৫ এপ্রিল শেষ হয় ভ্যাট অব্যাহতির মেয়াদ। এর পরদিন ১৬ এপ্রিল ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় তেল উৎপাদক সমিতি, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দামে বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা, ৫ লিটারের সয়াবিন তেল ৮৪৫ টাকা এবং খোলা পাম তেলের লিটার ১৩২ টাকা করার প্রস্তাব করা হয়। কিন্তু এর পরপরই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ৫% ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। আমরা মাত্র 5% ডিউটি কমিয়েছিলাম তেলে। আপনি যেটা বললেন ডাটা ড্রিভেন, মানে খুব ভালোভাবে বলেছেন। আমরা ডাটার তেলের মূল্য ছিল ১৭৩ টাকা, আমরা ৫ টাকা ট্যারিফ কমিয়েছিলাম। পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এ বিষয়ে ট্যারিফ কমিশন কাজ করছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আরো জানান, আমদানি দাম দেখে নতুন দাম নির্ধারণ করা হবে। এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার। ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরে আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আন্তর্জাতিক বাজারের কারণেই তেল ও কিছু আমদানি পণ্যের দাম বাড়ে, যার প্রভাব পড়ে দেশীয় বাজারে। বিষয়টি বিবেচনায় নিয়েই পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নিহতদের মধ্যে ৪ জনই একই পরিবারের বলে জানা গেছে। মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুরে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় প্রাণ গেছে ২ জনের। শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা হলো না রফিক মোল্লার পরিবারের। স্ত্রী সন্তানদের নিয়ে পাড়ি জমালেন না ফেরা দেশে। বোয়ালমারী থেকে পিকআপে করে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিলেন তারা। মঙ্গলবার সকালে ফরিদপুর যশোর মহাসড়কের কানাইপুর অংশে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই সময় ঘটনাস্থলেই মারা যান ১১ জন। একই পরিবারের নিহত ৪ সদস্য হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের বাসিন্দা রফিক মোল্লা, তার স্ত্রী সুমি বেগম, ২ ছেলে রোহান মোল্লা ও হাবিব মোল্লা। এছাড়া রফিক মোল্লার মা হীরা বেগম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও ২ জন। পুলিশ জানায়, ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। সকাল ৮টার দিকে কানাইপুরের দিগনগর এলাকায় পৌঁছালে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা ১১ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মায়ের বউ দেখবি না, পান খাবো না, গল্প করবো না, কাকি তাই কি আমাকে বলাতে হবে। সরকার ওনাদেরকে যে ত্রাণের টিন দেবে সেই টিন নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আসতেছিলেন, কিন্তু হঠাৎ আসার সময় পিকআপ ভ্যানে ইউনিক বাসে অ্যাক্সিডেন্ট হয় কানাইপুর তেঁতুলতলা নামক স্থান। এইদিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে আরো 25 জন যাত্রী। এদিকে থেকে যাইতেছে হে গাড়ি এদিকে যাইতেছে, এটা পরে দুইটা কেন মানে মার খায়া 13 12 এটা এনে পড়ছে, এটাকে হেন পড়ছে। মঙ্গলবার সকাল 8:30টার দিকে তারাকান্দা উপজেলার কোধালদর গ্রামের রামচন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রচণ্ড দাবদাহে পড়ছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। আশঙ্কা দেখা দিয়েছে হিটস্ট্রোক, পানিশূন্যতা, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ বৃদ্ধির। ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে রাজধানীতে মানুষ বৃদ্ধির সঙ্গে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থায় বেশি বেশি বিশুদ্ধ পানি পান, অস্বাস্থ্যকর খোলা খাবার ও যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বেড়ে 42 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। গেল 24 ঘন্টায় ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে রাজধানীর মহাখালী আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র ICDDRB হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 500 রোগী। রোগী ভর্তির এ হার আশঙ্কাজনক না হলেও গেল কয়েকদিনে সারা দেশে বয়ে চলা মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছেই। খাবারের ভিতরে কালকে একটু চিকেন খেয়েছিল বাইরে থেকে কিনা, ওইটি বাড়তি খাওয়া, আর এমনি কোনো বাড়তি খাবার খাই নাই। ওই খাবারটাই খাওয়ার পর তো কি হয়তো মনে হয় অবস্থা। পাতলা পায়খানা আর বমি ভাব, এই কালকে গতকাল রাত্রেতেই শুরু হয়েছে। পাতলা পায়খানা, বমি আজকে 3 দিন থেকে। এ অবস্থায় বাহিরের খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। রোদের সময়টা বাইরে খেলাধুলা না করে রুমের ভিতরেই অবস্থান করতে হবে, আর কোনো কারণে বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে, এবং বারে বারে একটু পানি বেশি করে খেতে হবে যাতে গরমের প্রভাব থেকে বাঁচা যায়। এবং যদি কোনো কারণে পাতলা পায়খানা শুরু হয় তাহলে আমাদের পাতলা পায়খানার নিয়ম অনুযায়ী যা যা করতে হবে, স্যালাইন এবং অন্যান্য খাবারগুলো এইভাবে খেতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল জুড়ে অব্যাহত থাকবে এই তাপপ্রবাহ। 20 তারিখের পর কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা। চলমান যে তাপদাহ মৃদু থেকে মাঝারি, যেটা সারা দেশের উপর চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আরও কন্টিনিউ করবে। হয়তো আগামী 72 ঘন্টা যেটা হচ্ছে কোনো জায়গায় বাড়বে, কোনো জায়গায় কমবে। ওভারঅল দেশের দক্ষিণাঞ্চলে তাপদাহ থাকবে। এবছর বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সারা বছর তাপমাত্রা কিছুটা বেশি থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চলমান দাবদাহে রাজধানীর চিত্র জানাতে ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ইতিমধ্যেই যেমনটি আমরা প্রতিবেদনে জানাচ্ছিলাম যে দাবদাহে পড়ছে রাজধানী, তীব্র গরমে রাজধানীর মানুষ কতটা কষ্ট পাচ্ছে, আর জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা কি বলছেন? জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে খেটে খাওয়া মানুষ যারা রাজধানীতে বের হয়েছে তাদের কিন্তু খুবই নাবিশ্বাস উঠে গিয়েছে, এবং এই মুহূর্তে আপনারা দেখছি এখানে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি, যেটি নর্মাল সময় আমরা দেখেছি যে 30 বা 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতো, সেটি কিন্তু 38 ডিগ্রির উপরে চলে গিয়েছে। কিন্তু সেটি কিন্তু ফিল হচ্ছে 40 ডিগ্রির বেশি। ফলে সাধারণ মানুষের হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধির প্রভাবটা কিন্তু খুবই অস্বাভাবিক, এবং সাধারণ মানুষের পক্ষে, অনেকের পক্ষে এটি আসলে এই অবস্থায় কিন্তু সাধারণ যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাওয়া অনেকটা কঠিন। বিশেষ করে আপনাকে একটু দেখিয়ে রাখতে চাই, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এই আবহাওয়া খুবই বৈরী, এবং তারা কিন্তু সবসময় আমরা দেখছি যে কিছুক্ষণ পর পর যারা রিক্সা চালক তারা কিন্তু ছায়া কিংবা যেখানে একটু ছায়া পাচ্ছে তারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এবং সেখানে একটু বিশ্রামের চেষ্টা করছে। এবং এর বাইরে একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরকম যখন আবহাওয়া শুষ্ক থাকে তখন সাধারণ মানুষ কিন্তু রাস্তার খাবার, বিশেষ করে যেখানে শরবত বা এই ধরনের খাবারগুলো মানুষ বেশি খায়, ফলে সেখানে কিন্তু একটা স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। আমরা সকাল থেকে ICDDRB হাসপাতাল, যেখানে
ডায়রিয়া রোগীদের চিকিৎসালয়, সেখানে আমরা দেখছিলাম যে প্রচুর পরিমাণে রোগী ভর্তি হচ্ছে, যেটি অন্যান্য সময়ে 300-র কাছাকাছি থেকে সেটি কিন্তু 500 এবং 500+ এরকম হয়ে যাচ্ছে রোগী। অর্থাৎ ডায়রিয়া বা ডায়রিয়াজনিত সব রোগ এবং পানিবাহিত রোগগুলো কিন্তু কিছুদিন পর পরে আসলে বেড়ে যাচ্ছে এবং এটি খুবই মারাত্মক আশঙ্কার বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যদিও এখন পর্যন্ত সেরকম রোগীর চাপটা বাড়েনি বলে এখানকার হসপিটাল কর্তৃপক্ষ বলছে। এবং ঈদের এবং পহেলা বৈশাখের ছুটির পর সাধারণ মানুষ যখন পূর্ণদমে কার্যক্রম শুরু হয় রাজধানীতে, তখন কিন্তু সেই পরিমাণটা আরও বাড়তে পারে। এবং তাপমাত্রা, যেহেতু আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে সেটি 20 তারিখের পরে হয়তো 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছেড়ে যেতে পারে এবং সেটি কিন্তু অনেকটা আশঙ্কার এবং মানুষের নাবিশ্বাস বয়ে যাচ্ছে। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে গত বছরের তুলনায় এবারে কিন্তু তাপমাত্রা সারা বছরই কম বেশি থাকবে এবং যেহেতু এবছর অনেকটা বেশি বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রা কিন্তু সহসা কমার আসলে খুব বেশি সম্ভাবনা নাই। এর বাইরে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রাজধানী এবং রাজধানীর আশেপাশে যেসব শহর, বিশেষ করে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল কিংবা অন্যান্য যেসব শহর, সেগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম। এর কারণ হিসেবে বলা হচ্ছে রাজধানীতে আসলে গাছপালা কমে যাওয়া এবং জলাধার কমে যাওয়ার ফলে কিন্তু তাপ অবজার্ভ করার মতো সেরকম কোনো পরিস্থিতি নাই। ফলে তাপ যতটুকু সূর্য থেকে আসছে সেগুলো কিন্তু আসলে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে যাচ্ছে এবং সেটি কমানোর আসলে এই মুহূর্তে কোনো লক্ষণ নেই এবং আগামী কমপক্ষে 1 সপ্তাহ। রাজধানীর ফার্মগেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। এবার কুষ্টিয়ার পরিস্থিতি জেনে নিতে চাই। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, তীব্র গরমে কুষ্টিয়ায় জীবনযাত্রা কতটা স্থবির হয়ে পড়েছে? ধন্যবাদ জুই। আসলে সারা দেশের মতো কুষ্টিয়ার উপর দিয়েও কিন্তু তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। আসলে ঘরে বাইরে কোথাও কোনো স্বস্তির খবর নেই। তীব্র দাবদাহে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা শ্রমজীবী মানুষ। আসলে কোথাও কোনো স্বস্তির খবর নেই। ঘরের ভিতরেও গরম, বাইরেও গরম, রাত দিন সমানে এই যে তীব্র গরম পড়ছে, এই গরমে কিন্তু হাঁপিয়ে উঠেছে যারা রিক্সা চালক রয়েছে, ভ্যান চালক রয়েছে এবং যারা মাঠে কাজ করছে এই ধরনের মানুষ। আসলে স্কুলগামী শিক্ষার্থীরাও পড়েছে চরম বিপাকে। আমার সাথে একজন পথচারী রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে গরম দেখছেন, কেমন গরম পড়তেছে, দাবদাহ পড়ছে কেমন? তাপদাহর কারণে অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই তাপদাহর কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে। একই সঙ্গে এই তাপদাহর কারণে নদী খাল শুকিয়ে গেছে, যার দরুন গ্রাম অঞ্চল, শহরাঞ্চলে টিউবওয়েল থেকে পানি উঠছে না, পানি শূন্যতাও দেখা দিয়েছে। এবং এই বিগত সময়গুলোর ইতিহাসে এবারে এই যেই গরম পড়ছে, এগুলো আমরা এর আগে দেখি নাই। এবারের গরমে অস্বস্তিকর পরিবেশে জনজীবন বিঘ্ন ঘটছে এবং কর্মক্ষেত্রে যেমনটি শুনছিলেন, আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই তীব্র গরম অনুভূতি হওয়ার কারণে কিন্তু তারা চরম বিপাকে পড়েছে। আর এদিকে আমি কুষ্টিয়ার আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আরো ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। তারা বলছেন আজকের যে তাপমাত্রা 39 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে কুষ্টিয়ায় এবং এটা কিন্তু যত দিন যাবে তত বাড়বে। তারা বলছে বা এখন পর্যন্ত কমার কোনো সম্ভাবনা নেই, এমনকি বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। এই যে তীব্র দাবদাহের কারণে কিন্তু হসপিটালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে এবং বাচ্চা থেকে যারা বৃদ্ধ বয়স্ক সেই রোগীর চাপ বেড়েছে। চিকিৎসকরা বলছে যে যত বেশি ঘরের ভেতরে থাকা, ঘরের বাইরে না বেরোনো এবং বেশি ঠান্ডা পানি এবং ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন। আসলে সবচেয়ে বলতে হয় সর্বশেষে যে আর কুষ্টিয়ার ইতিহাসে কিন্তু 15 বছর মধ্যে এইরকম তীব্র দাবদাহ কিন্তু কখনো পড়ে নাই। তাই এই ছিল কুষ্টিয়ার তীব্র দাবদাহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নাহিদ হাসান তিতাস যুক্ত ছিলেন কুষ্টিয়া থেকে। এবার অন্য প্রসঙ্গ। আবারও দলীয় মন্ত্রী এমপিদের উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিএনপি উপজেলা নির্বাচনে আসবে না বললেও তাদের অনেক নেতা অংশ নিচ্ছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 63টি উপজেলায় 3টি পদের বিপরীতে 1891 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী 8 মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের নির্বাচন। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন শেষ হবে। এমন বাস্তবতায় উপজেলা নির্বাচন নিয়ে দলীয় অবস্থান আবারও স্পষ্ট করল আওয়ামী লীগ। দুপুরে দলটির সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সাফ জানান, দলীয় প্রধানের নির্দেশ কেউ নির্বাচনে প্রভাবিত করতে পারবে না। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের
নির্বাচনে প্রভাব বিস্তার না করতে, নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রশাসনও কোনো প্রকার কোথাও ইন্টারসেপ্ট করবে না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের কথা বললেও তাদের অনেকে নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলেও আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। কোনো আবেদন পাবলিকের কাছে নেই, পাবলিকের কোনো সম্পৃক্তি নেই। আর পাবলিকের কোনো সম্পৃক্তি যে আন্দোলনে নেই, সেটা কোনো আন্দোলন। উপজেলা নির্বাচনে টুকটাক ঝামেলা হলেও নিয়ন্ত্রণে থাকবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকার ও সাজানো নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনের মতো আসন্ন উপজেলা নির্বাচনও বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। এক বিবৃতিতে দলটি জানায়, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতি হয় এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রাণবন্ত গণতন্ত্রে নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই রপ্ত করেনি। তাদের অধীনে জাতীয় সংসদ, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীরা নানাভাবে হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বেড়েছে। জামিন আবেদনের উপর শুনানি শেষে সিদ্ধান্ত জানায় শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে স্থায়ী জামিনের উপর শুনানিতে অংশ নিতে সকালে ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর ইউনুস। মাসরুল ইসলামের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত ডক্টর ইউনুস এবার 23 মে পর্যন্ত জামিন পেয়েছেন। জামিন আবেদনের উপর শুনানি শেষে আদেশ দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক আব্দুল আউয়াল। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন চেয়ে আদালতে আসেন ডক্টর ইউনুস সহ বাকি আসামিরা। 1 মাসের জামিন দেওয়া আইনের বরখেলাপ উল্লেখ করে ডক্টর ইউনুসের আইনজীবী বলেন, যা হচ্ছে তা অন্যায়। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনুসকে টার্গেট করে এবং তার সাথে যারা তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে বলে আমরা মনে করি। আর প্রতি মাসে আদালতে হাজিরার বিষয়ে ডক্টর ইউনুস জানান, আদালতের এখতিয়ার নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। আদালত যেভাবে হুকুম করে ওইভাবেই আসি, কিছু নাই, আপনি কিছু মনে করছেন রেগুলার আমার তো করার কিছু নাই। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নিয়ম মেনেই বিচার কার্যক্রম চলছে। ডক্টর ইউনুসকে আইনের মধ্যেই থাকতে হবে। উনি আইন ভঙ্গ করেছেন, আইন ভঙ্গের দায়ে ওনার সাজা হয়েছে, উনি সাজাপ্রাপ্ত আপিলকারী। আমরা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে, প্রসিকিউশনের তরফ থেকে আমরা উনি সম্মানিত কিনা সেটা দেখার আইন আমাদেরকে সুযোগ দেয় নেই। উনি নোবেল লরিয়েট কিনা সেটা দেখার সুযোগ আমাদের নাই। এবং সবচেয়ে বড় কথা, নোবেল লরিয়েট হিসেবে ওনার বিচার হয়নি, ওনার বিচার হয়েছে প্রতিষ্ঠানের কর্ণধারী হিসেবে, শ্রম আইন ভঙ্গকারী হিসাবে। ওকে, গেল 1 জানুয়ারি ডক্টর ইউনুস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় শ্রম আদালত। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বঙ্গবাজার কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরুর অংশ হিসেবে অস্থায়ী দোকান অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসায়ীদের দাবি, কোনো ধরনের নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করা হচ্ছে। দোকানের মালামাল লুটের অভিযোগও করেন তারা। তবে আগেই তাদের অবহিত করা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। এমন বক্তব্য রাখায় ব্যবসায়ীদের তোপের মুখে স্থান ত্যাগ করেন তারা। নিয়াজ মুর্শিদের প্রতিবেদন। শুরু হয়েছে বঙ্গবাজারের অস্থায়ী দোকান অপসারণের উচ্ছেদ অভিযান। সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটির নিয়োগ দেয়া ঠিকাদারি কোম্পানি এনডিআই উচ্ছেদ অভিযানে নামে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ না দিয়েই উচ্ছেদ করা হচ্ছে। কোনো মার্কেটে ব্যবসায়ীদের সাথে এরা কোনো যোগাযোগ করে না, বললে বলে আমরা জানি না। দুইজনের সাথে যদি পরিচয় থাকে বলে আমরা কিছুই জানি না। এটা কি সাইনবোর্ডের ব্যাপারে জিজ্ঞেস করছে, আমরা কিছুই জানি না, আমরা কইতে পারবো এটা কে লাগাইছে বা কাহারা লাগাইছে আমরা জানি না।
তো ইমার্জেন্সি মাল সরাইতে ওনারা বলছে এদের আগে ব্র্যাকেট দেবে, তো ব্র্যাকেট না দিয়ে ওনারা সময় দিয়ে আস্তে আস্তে হেরে যাবো মানুষ পাবলিকগুলো। হঠাৎ করে কালকে 10টার দিকে দারোয়ানে ফোন দিয়েছে যে ভাই আপনাদের মাল সরান, বেকো লাগিয়ে দিয়েছে, নইলে কিন্তু আপনার মাল যা আছে সব লয়ে যাইব। আমরা বসার পর থেকে 2 মাস পর পর উঠে যান আজকে 1 বছর এই চলতেছে। ঈদের ছুটিতে মালামাল লুটেরও অভিযোগ করেন তারা। দোকানের চোখবিন্দু লেগে গেছে, তাহলে নিচে কেটে এগুলো যে কাট করে এই যে আমরা এগুলো করছি মাস্ট সব আমরা আমাদের টাকার কিনে এগুলো সব। শুরুতে এখানে 1-2টা দোকান ভাঙা শুরু করছে, তারপরে কাঙ্গালে লুটপাট করে যে যার মতো নিয়ে গেছে। আমরা কিন্তু অনেকজন পাই নাই কিছু সহায়তা। এদিকে ঠিকাদারি কোম্পানির ভেকু চালকের দাবি কোনো মালামাল লুট হয়নি। তার এই বক্তব্যে প্রতিবাদ জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ব্যবসায়ী আছে ঠিক আছে, আপনারা ভাঙছেন এটা গোডাউন নাই কিছু নাই, এটা আমরা ভালো তো সময় দেন, 1-2 দিন সময় দেন আমাদেরকে। সবাই জানে যে কুরবানি পর্যন্ত সময় থাকবে, কিছু বলেন না আপনারা। সবাই জানে কুরবানি পর্যন্ত সময় থাকবে, সবাই মাল রাখি গেছে। পরে ঘটনাস্থলে আসেন ব্যবসায়ী নেতারা। তারা জানান ব্যবসায়ীদের জানিয়ে মালামাল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা মিথ্যা কথা, আমাদেরই ভাই ব্যবসায়ী আমাদের, আমরা কেন করব? তারা তো আমাদেরই না, হুট করে করা হয় না, হুট করে করা হয় না। আপনাকে কে বলছে হুট করে করা হচ্ছে? বঙ্গবাজারে একটা মার্কেট আছে, এখানে খালি আছে 5 তলা 6 তলা, সেখানে নিয়ে যেতে পারি তাদের কাম। নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানায় ক্ষতিগ্রস্তরা। এতে দ্রুত স্থান ত্যাগ করেন নেতারা। দ্রুত অনুদানের টাকা পরিশোধ করে পুনর্বাসনের দাবিও জানান বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েলি বিমান বাহিনী, পারমাণবিক অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে আশঙ্কা IAEA। বৈশ্বিক সুশাসন ও সমৃদ্ধি প্রতিবেদনে অবনতি হয়েছে বাংলাদেশের। বেসরকারি উন্নয়ন সংস্থা USAID আয়োজিত বিশ্বজুড়ে একযোগে প্রতিবেদন প্রকাশের বাংলাদেশ পর্বের সূচনা বক্তব্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সুশাসনের স্বাধীনতা বিবেচনায় নেওয়া হয়েছে। Since 2000, Bangladesh has fallen 25 places on that index. It's important to note that the Atlantic Council's index is different from other indexes because it's not just about elections. Instead, it measures economic, political, and legal freedoms. And in fact, and this may be surprising, Bangladesh ranks higher on political freedoms than it does on economic and legal freedoms. সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন তথ্য প্রতিমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পার্টনারশিপ দরকার আমাদের সকলের সাথে, যে আমরা কিভাবে এগুলোকে রোধ করতে পারি। তো যাই হোক, এখন আবারও বলি যে আমরা নজরদারিতে বিশ্বাস করি না, নিয়ন্ত্রণে বিশ্বাস করি না, আমরা মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি, এবং সেই কাজগুলো যাতে আপনারা দায়িত্বশীলতার সাথে এবং পেশাদারিত্বের সাথে করতে পারেন, সেই কারণে আপনারা যে দাবিগুলো আজকে উপস্থাপন করেছেন, সকল দাবি নিয়ে আমরা বিভিন্ন ধাপে ধাপে এগুলো সমাধানের কাজ করব, চেষ্টা করব না, কাজ করব এবং করবো ইনশাআল্লাহ, এটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি। আমাদের এখন 426টি নিবন্ধিত অনলাইন পোর্টাল আছে। এর মধ্যে 213টি হচ্ছে যারা মূলধারার গণমাধ্যম আছে, ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়া, তাদের অনলাইন পোর্টাল, আর 213টি আছে যেগুলো হচ্ছে শুধু অনলাইন পোর্টাল, নিউজ পোর্টাল, যেগুলো অনলাইন নিউজ পোর্টাল, রাইট, নিউজ পোর্টাল যেগুলো আর কি। আরো কিছু আছে পাইপলাইনে, যেগুলো প্রক্রিয়ার মধ্যে আছে। তো আমি যেটা ভাবছি যে আমরা যেটা করতে পারি, নতুন কেউ যদি অনলাইনে নিউজ পোর্টাল নিয়ে আসতে চায়, আমার মনে হয় আমাদের একটা সময় বেঁধে দেওয়া উচিত, তারা আসবে, তাদেরকে প্রমাণ করবে তারা পারছে, যেটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আছে। একটা সময় দেওয়া হয়, তারপরে ফাইনাল একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়। তো এরকম একটা মনে হয় সিস্টেম যদি থাকে, আর তার বাইরে যারা অনিবন্ধিত এবং ইললিগালি আইনের বাইরে যে অপারেট করছে, আমি মনে করি অবৈধভাবে কোনো কিছুই সঠিক না, এবং সেগুলো আসলে কোনোভাবেই একটি সমাজে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারে না। কাজে এখানে আমরা সেই পদক্ষেপগুলো নিব, এবং এটা আপনাদেরই দাবি। কিন্তু অনিবন্ধিত, অবৈধ অনলাইন নিউজ পোর্টাল, এগুলো আপনারা বলছেন বন্ধ করতে, আমি কিন্তু বলছি না, আপনারা বলছেন। হাইকোর্টের রায় আছে, তার চেয়ে বড় কথা আপনাদের দাবি। এটা আমার কাছে এটা আরো গুরুত্বপূর্ণ, এবং আমি আপনাদের সাথে একমত পোষণ করছি, একাত্মতা ঘোষণা করে আপনাদের দাবি পূরণের জন্য পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিচ্ছি। এটা আমরা করব। আমি চাই না
যে আমি সরকারের মন্ত্রী হিসেবে কথা বলে দিলাম যে আমরা অনিবন্ধিত অনলাইন বন্ধ করব, কালকে হেডলাইন করে পরের দিন আলাপ হবে যে সরকার তো এই যে বন্ধ করা গণমাধ্যমের গলা টিপে ধরছে। এটা আমি চাই না, কারণ এটা আমি বলছি না, এটা আপনারা বলছেন, আমি শুধু একমত পোষণ করছি এবং পদক্ষেপ নেব আপনাদের দাবির প্রেক্ষিতে। কাজে এখানে কিন্তু সাংবাদিক মহল এই কথা বলছে, এমন হাইকোর্টের আছে এটা বললেও যাতে কেউ বলতে না পারে আমরা কোর্টকে ওয়েপনাইজ করে এটা করছি। না, আমরা বরং এতটাই উদার যে নিবন্ধনের বাইরে অবৈধভাবে অপারেট করছে, যা ইচ্ছা তাই করছে, আমরা কিছু বলছি না। কিন্তু আমাদের উদার। এতক্ষণ আমরা যুক্ত ছিলাম তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপে ১১৩টি সুনির্দিষ্ট এজেন্ডা থাকলেও স্বাস্থ্য নিয়ে কিছু না থাকায় উপকূলের গণস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। তাই এ থেকে উত্তরণে উপায় খুঁজতে আলোচনা দরকার বলে জানান পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। নিজ মন্ত্রণালয়ে হেলথ ন্যাপ নিয়ে ক্লাইমেট হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট গ্রুপের চেয়ারম্যান ডক্টর ড্যানিয়েল নোভাক ও তার প্রতিনিধি দলের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য ও জলবায়ুর মধ্যে সংযোগ করতে সুইডেন গবেষণা সহ বিভিন্ন সোর্স দিয়ে সহযোগিতা করবে। দাতা সংস্থার কাছ থেকে সহযোগিতা আদায়ের বিষয়ে জোর দেওয়া হবে। আমাদের যে ১১৩টি ইন্টারভেনশন আছে সেটার মধ্যে কতটুকু আমরা অ্যাকোমোডেট করতে পারি সেটার মধ্যে বিষয়গুলিকে নিয়ে আসা। শুধু হেলথ নিয়ে আমরা কাজ করবো না, হেলথ এবং এটার সাথে অন্যান্য যে সম্পর্কগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। আর যদি আমরা মনে করি যে ১১৩ থেকে এখন ১১৫তে যাওয়া উচিত বা ১১৬তে যাওয়া উচিত, সেটা আমরা যাব। নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা স্বাস্থ্যকে এখন জলবায়ু পরিবর্তনের লেন্স নিয়ে আমরা দেখার চেষ্টা করছি। বরিশালে পুণ্য স্নানে নেমে একজনের মৃত্যু হয়েছে। বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কিভাবে ঘটনা ঘটল বিস্তারিত জানতে চাই। আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে সলিল সমাধিতে মৃত যে তরুণ তার নাম হচ্ছে মনোদীপ মণ্ডল। আমরা তার স্বজনের কাছ থেকে যেটা জেনেছি যে সে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা এবং নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একজন শিক্ষার্থী। তার স্বজনদের কাছ থেকে আমরা আরো যেটা জানতে পেরেছি যে আজকে ভোরে তার পরিবারের অন্য আরো তিন সদস্যের সাথে কিন্তু সে কিন্তু বরিশাল জেলার মাধবপাশা এলাকার দুর্গাসাগর নামক এলাকায় সেখানে কিন্তু গিয়েছিলেন। তাদের সনাতন ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী যে আজকে অষ্টমী পূর্ণ স্নান হচ্ছে সেই স্নানে অংশ নিতে, কিন্তু তার পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে সে কিন্তু সাঁতার জানতো না এবং সে স্নানে নামার পর কিছুক্ষণের মধ্যে সে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের চেষ্টায় নিখোঁজ মনদীপকে আসলে তারা উদ্ধার করেন পানি থেকে। পরবর্তীতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় প্রথমে কিন্তু তাকে স্থানীয় সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়, কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে আসার জন্য পরামর্শ দেয় এবং পরবর্তীতে ফায়ার ব্রিগেড এবং স্থানীয় বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় দ্রুতই কিন্তু তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় 12টা 10 মিনিটে। আমাদের পরবর্তীতে এই হাসপাতালের যিনি পরিচালক ডক্টর সাইফুল ইসলাম তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 12টা 10 মিনিটে যখন তাকে নিয়ে আসা হয় এখানকার দায়িত্বরত চিকিৎসকরা কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। আপনারা কিন্তু দেখছেন যে হাসপাতালের যে আকাশ বাতাস কিন্তু মৃতের স্বজনদের আহাজারিতে কিন্তু ভারী হয়ে উঠেছে। এখন পর্যন্ত কিন্তু তারা তাদের মৃতের যে লাশ সেটা হাসপাতালের যে দায়িত্বরত চিকিৎসক আছেন এবং কর্তৃপক্ষ আছেন তাদের কাছ থেকে ছাড় পাননি। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা লাশ তারা ছাড় পাবেন এবং পরবর্তীতে যে শেষকৃত্য আছে সেটা তারা আসলে পালন করবেন। যে এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। সংবাদ দুপুরে আরো থাকছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। 2024 সালের শুরুতে বেড়েছে পোশাক রপ্তানি। সামনে আরো বেশি তৈরি পোশাক রপ্তানির আশা করছেন ব্যবসায়ী নেতারা। তবে বছর জুড়ে নানা চ্যালেঞ্জও থাকবে বলে মত তাদের। জানান, ক্রয়াদেশ বাড়লেও দামে কম হাঁকছেন ক্রেতারা। আর আগামীতে গার্মেন্টস শিল্প রিসাইকেল বা কাঁচামাল পুনর্ব্যবহারের প্রচলন বাড়ানোর বিষয়ে ভাবছেন ব্যবসায়ীরা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে।
2023 সালের এপ্রিল থেকে 2024 মার্চ পর্যন্ত পোশাক খাতে রপ্তানি হয়েছে $48.94 বিলিয়ন। এর মধ্যে 2024 সালের শুধু জানুয়ারিতে রপ্তানি হয়েছে $4.97 বিলিয়ন সমমূল্যের পোশাক, যা বিগত বছরগুলোর যে কোনো জানুয়ারি মাসের তুলনায় একক মাস হিসেবে সর্বোচ্চ রপ্তানি। বিশ্ববাজার থেকে প্রচুর ক্রয় আদেশ আসলেও তৈরি পোশাকের ক্রয় মূল্য কম হাঁকছেন ক্রেতারা। এর সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতি। এরপরও রপ্তানি বৃদ্ধিকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ী নেতারা। ইকোনমি যত স্টেবিলাইজ থাকবে, ইনভেস্টররা, বায়াররা তারাও কিন্তু এনকারেজড হবে আরও আসার জন্য। সো ইটস এ গুড থিং। এবং তার পরবর্তীকালে এই 3 মাসের এক্সপোর্ট ডাটা যদি দেখেন, এটা আমার মনে হয় যে এটা একটা সুখবর। ওভারঅল গ্লোবাল মার্কেটের সিচুয়েশন ইজ বেটার, কিন্তু প্রাইসিংটা কমে গেছে গ্লোবাল মার্কেটে। প্রচুর অর্ডার আসছে বিকজ বাংলাদেশ কম্পিটিটিভনেস ইজ গুড কনসিডারিং আদার কান্ট্রি। বাংলাদেশে গুড ইনফ্রাস্ট্রাকচার ফর প্রডিউসিং গার্মেন্টস, কিন্তু আমাদের যেটি সমস্যা সেটি হলো প্রাইসিং। আমরা প্রপার প্রাইসিং পাবো কিনা সেটি আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সংকটের মাঝেও তৈরি পোশাকে রপ্তানি বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে বিজিএমই এর সদ্য বিদায়ী সাবেক সভাপতি ফারুক হাসান জানান, আগামী বছরগুলোই চ্যালেঞ্জ আরও বাড়বে। আমাদের কাস্টমস ভ্যাট ইয়েতে এখনো হয়রানি আছে, সময় ওখানে অনেক চলে যায়, ইন্টারেস্ট রেট এখনো বেশি, আরও বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। সেগুলো আমাদের এই শিল্পের জন্য সহায়ক ভূমিকা কাজ করছে না, বরঞ্চ এগেনস্টে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগামীতে গার্মেন্টস বর্জ্য বা কাপড়ের অব্যবহৃত অংশ পুনরায় ব্যবহারের কথাও জানান ফারুক হাসান। এই ওয়েস্টটাকে আবার সুতা বানিয়ে, কাপড় বানিয়ে, গার্মেন্টস বানিয়ে রিসাইকেল, এবং সারা ওয়ার্ল্ডে এখন রিসাইকেল ম্যাটেরিয়ালের গার্মেন্টসের জন্য সবার মধ্যেই একটা প্রচেষ্টা চলছে। সবারই একটা টার্গেট আছে যে কত রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করে এক্সপোর্ট বানানো যায়, ব্যবহার করানো যায়, এবং সেটা নিয়ে আমি বলবো যে আমরা বেশ অনেকটা এগিয়েছি। আমাদের এখানে সরকারের আরও সহযোগিতা দরকার এবং বায়ারদেরও সহযোগিতা দরকার, যে আমরা যেন আরও রিসাইকেল ম্যাটেরিয়াল আমরা বানাতে পারি। 2024 ক্যালেন্ডার বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে পোশাক রপ্তানি ছিল $13.8 বিলিয়ন, যা এ সময়ে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 86.24%। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমাদের নিষেধ সত্ত্বেও ইরানে হামলার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইসরায়েলি বিমান বাহিনী, এমনটাই জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে ইরানকে সমুচিত জবাব দেওয়া হবে বলে সোমবার নিশ্চিত করেন দেশটির সেনাপ্রধান। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধানের আশঙ্কা, ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে ইসরায়েল। আরও জানাচ্ছেন মুশরিফা নুসহাত। ইরান ইসরায়েল ইস্যুতে উত্তপ্ত হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। ঈদ শেষ হতে না হতেই ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার মুখ ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এসেছে তেল আবিব। এবার একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দেয়া তথ্য মোতাবেক জানা গেছে, তেহরানে হামলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল। যদিও ইসরায়েলকে এই বিষয়ে শান্ত থাকার পরামর্শ দিয়ে আসছে দেশটির পশ্চিমা মিত্ররা, তবে তা উপেক্ষা করে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন এবং দেশটির সেনাবাহিনী। এদিকে মার্কিন গণমাধ্যমের তথ্য মোতাবেকও জানা গেছে ইরানে খুব শিগগিরই হামলা হতে পারে, তবে বন্ধু দেশ যুক্তরাষ্ট্রকে না জানিয়ে কোনো হামলা করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধান রাফায়েল গ্রসি। বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাতে পারে, আর এমনটা হলে তা হবে চরম বিপর্যয়কর। 13 এপ্রিল ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা একা ইরান করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র, কোন দেশের সঙ্গে আঁতাত করে নয়। এদিকে ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সংযমের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পেন্টাগন বলছে, শনিবারের হামলা সম্পর্কে কোনো ধরনের ইঙ্গিত বা তথ্য তেহরান ওয়াশিংটনকে দেয়নি। মুশরিফা নুসহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের আর বাকি 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের পক্ষে টানতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতারা। ইশতেহার প্রকাশ করেছে বিজেপি সহ বড় রাজনৈতিক দলগুলো। তবে বিভিন্ন সংস্থার জরিপ বলছে, নরেন্দ্র মোদীর বিজেপি আবারও সরকার গঠন করতে যাচ্ছে। তবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা কংগ্রেসও চালাচ্ছে জোর প্রচেষ্টা। রায়হান কবির শুভ্র, ডেস্ক রিপোর্ট।
19 এপ্রিল শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে 7 দফার লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। প্রচার প্রচারণায় জমজমাট নির্বাচনী এলাকাগুলো। গেল রোববার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ নারী উন্নয়নে কাজ করার কথা বলেছে বিজেপি। स्टार्टअप और ग्लोबल सेंटर्स को बढ़ावा देकर हाई वैल्यू सर्विसेज पर भी ध्यान देने जा रहे हैं। এই ইশতেহারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একে মাফিয়ানামা আখ্যা দিয়েছেন তিনি। আর বিজেপির ইশতেহারকে জুলুমপত্র উল্লেখ করে সমালোচনা করেছে আম আদমি পার্টি। সবই ক্রান্তিকারী সাথীও কা। তবে বিরোধীরা যাই বলুক, এখনো ভারতের সবচেয়ে জনপ্রিয় মোদির দল, এমনটাই বলছে বিভিন্ন জরিপ। বৃহস্পতিবার ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটির জরিপেও দেখা গেছে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। দেশটির 19টি রাজ্যে চালানো হয় এই জরিপ। জরিপে বলা হয়েছে 27% ভোটার চলমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর 23% ভোটারের মূল উদ্বেগ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। 10,000 ভোটার এই জরিপে অংশ নেন। এবছর জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন মোদী। জরিপে অংশ নেওয়া 22% মানুষের পছন্দের শীর্ষে মোদী সরকারের এই কাজটি। এছাড়া ভারতের কয়েকটি রাজ্যে আসন বেশি থাকার প্রভাবও জরিপে উঠে এসেছে। ইন্ডিয়া টুডের এক নিবন্ধে বলা হয়েছে, লোকসভা নির্বাচনে এমন 3টি রাজ্য আছে যারা নির্ধারণ করতে পারে কে ক্ষমতায় বসবে। রাজ্য 3টি হলো পশ্চিমবঙ্গ, বিহার এবং মহারাষ্ট্র। তবে পশ্চিমবঙ্গে মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াইয়ের ভবিষ্যৎবাণী করা কঠিন বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।